বিদেশি। এদেশে একেবারে আপনি পড়ুন ভালো করে, একে পড়ুন, বঙ্কিমচন্দ্রকে পড়ুন, যে এদেশে আপনাদের মতো যারা বিভীষণ, আপনি তো নিশ্চয়ই ব্রাহ্মণ নন, আপনি নিশ্চয়ই এদেশে থাকলে আপনি হতেন ওবিসি অর্থাৎ শূদ্র। আমার ওবিসি হোক, আমি ওই দেশে যাবো কেন? আমার পিতৃভূমি মাতৃভূমি এখানে, আপনি যান কেন, পালিয়ে যান কেন? এই দেশে আসেন, লড়াই করেন। ভারতের যে প্রিয়াম্বেল রয়েছে, জাস্টিস, ইকুয়ালিটি, এই মানুষগুলোকে ইকুয়ালিটির মধ্যে নিয়ে আসতে পারছে, এটাই হচ্ছে সামাজিক ন্যায়। অর্থাৎ সামাজিক ন্যায়ের জন্য এই বিষয়টা শুরু হয়েছিল 1874 সাল থেকে, উডের ডেসপাস থেকে। ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে সুপ্রিম কোর্ট বলছে হিন্দু ইজ নট এ রিলিজিয়ান, এটা একটা জীবনশৈলী, এটা একটা জীবনশৈলী। অর্থাৎ হিন্দু চতুর্বর্ণ ব্যবস্থার মধ্যে বিভাজিত একটা জীবনশৈলী। সেই বিভাজিত কেন হয়েছে? গোবিন্দ প্রামাণিক, প্রামাণিক যদি আপনার টাইটেল হয়, আমি ভাষাতত্ত্ব এবং জাতিতত্ত্বের গবেষক। এই ভারতের ডিএনএ এবং এখানকার যে বিবর্তনের ইতিহাস নিয়ে আমাদের এক ঝাঁক অ্যানথ্রোপোলজিস্ট এই ভয়েস অফ বহুজনের সঙ্গে কাজ করে। আপনি যে কথাগুলো বললেন, এখানে আমরা আংটি সেল বলি, আংটি সেল, আইটি সেল বলি না, আংটি সেল বলি। তারা আপনারা বাংলাদেশে আসেন না কেন, ফেরত আসেন না কেন? আপনারা আপনি যে অপশব্দগুলো বলেছেন না, আমার চন্ডালী রক্ত, চন্ডালী রক্ত, চন্ডাল কোন শব্দ না, চন্ডাল একটা অপভ্রংশ, ওটা চান্দেল্য রাজ। চান্দেল্য রাজ ভারতবর্ষে বহুদিন জানেন না, আপনি কিছুই জানেন না। আচ্ছা দেখা আমরা জানার দরকার নাই। আপনি আচ্ছা আপনার পূর্বপুরুষ বাংলা ভূখণ্ডতে গিয়েছে, আপনারা বাংলাদেশে ফেরত আসেন, আপনারা ফেরত আসেন, আপনার ওই শব্দ চর্চা পরে করেন, আপনি প্রথম বাংলাদেশে ফেরত আসেন। আপনি না জেনে আমার জানার দরকার নাই, আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে ফিরে আসেন না কেন? আপনি বাংলাদেশে ফেরত আসেন, ফেরত আসেন। ভারতের মানুষ, ও আপনি আপনার যে জন্মভূমি, আপনার জন্মভূমিতে এখন যেখানে আছেন ওইটা আপনার জন্মভূমি না, আপনি ফিরে আসেন। আমার পূর্ব জন্মভূমি থেকে আপনারা তাড়িয়েছেন বল্লাল সেনের সময় থেকে। বল্লাল সেন তো আপনাদের তাড়ায় নাই, বল্লাল সেনের কাহিনী অনেক অনেক পুরনো। আমার বংশধর, গোপাল আমার বংশধর। বিদেশিদের পাঁচটা কুকুর হিসাবে কাজ করবেন, পদলেহী হিসেবে কাজ করবেন, হ্যাঁ বিদেশি। এই যে বল্লাল সেন হচ্ছে দক্ষিণ ভারতের বিদেশি। এদেশে একেবারে আপনি পড়ুন ভালো করে, একে পড়ুন, বঙ্কিমচন্দ্রকে পড়ুন, যে এদেশে আপনাদের মতো যারা বিভীষণ, আপনি তো নিশ্চয়ই ব্রাহ্মণ নন, আপনি নিশ্চয়ই এদেশে থাকলে আপনি হতেন ওবিসি অর্থাৎ শূদ্র। আমার ওবিসি হোক, আমি ওই দেশে যাবো কেন? আমার পিতৃভূমি মাতৃভূমি এখানে, আপনি যান কেন, পালিয়ে যান কেন? এই দেশে আসেন, লড়াই করেন, থাকেন। আমার পিতৃভূমি, আপনারা তো কাপুরুষ, আপনারা কাপুরুষ এবং সুবিধাভোগী এবং মিথ্যাবাদী। আপনারা মিথ্যুক, সুবিধা নিতে চান, মানে ওবিসি হন, আপনারা নিজেরা এগুলো হন। মানেটা কি ধর্ম দিয়ে? আচ্ছা ভাই, আপনি ভারতে থাকতেছেন, খাচ্ছেন, আপনাদের থাকতে দিতে, খাওয়ার সুযোগ দিতে, আবার ওই দেশের বিরুদ্ধে কথা বলেন। না না গোবিন্দ দা, আপনি তো একেবারে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার মতো কথা বলছেন। রাষ্ট্র কারো পকেট থেকে টাকা দেয় না, আমার পরিশ্রম করে। না না না, আরে আপনি তো আজকে আপনাকে উন্মোচন করলেন। আপনি বললেন কি 47-এ ভারত হিন্দু রাষ্ট্র হবে। কেন হিন্দু রাষ্ট্র হবে যেখানে মুসলমান আছে? ইসলামী রাষ্ট্র হলো কেন? পাকিস্তান ইসলামী রাষ্ট্র হলো কেন? কেন সেটাই, আরে পাকিস্তান থেকে ভেঙেই তো আমরা এই জন্য বাংলাদেশ হলাম। আপনি তো ইসলাম করেছেন, আপনি বাংলাদেশকে তো আপনি ধর্মনিরপেক্ষ রাখেন নাই। না, ধর্মনিরপেক্ষ রাখিনি, সেটা রাজনীতিবিদদের ব্যর্থতা, কিন্তু বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িক। আমার কথা হচ্ছে যার ব্যর্থতাই হোক, সেই জন্য না না, সেই জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে একমত হতে হবে না। আজকে 550টি মডেল মসজিদ হয় কিন্তু একটা মডেল মন্দির হয় না, এই কারণেই। আজকে আপনার হাইকোর্ট, আপনি রাজনীতিবিদরাই তো হাইকোর্ট কালকে রায় কি দিয়েছে? হাইকোর্টের রায় হয়েছে কি? গতকাল যে হাইকোর্ট মানে ট্রিপল বেঞ্চে যে হাইকোর্টের রায় হয়েছে, কেন হয়েছে? এটা রাজনীতিবিদদের উপর দায় চাপিয়ে দেবেন। আর ওই যে হাইকোর্ট, আপনার শোনেন হাসিনা, আমাকে একটু বলতে দেন। এই ডিবেটে আপনার সরবিন্দু দা, গোবিন্দ দাকে বোঝানো যাবে না, কারণ নরেন্দ্র মোদীকেও বোঝানো যায় না। এটা হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের কৌশল। অর্থনৈতিক সংকট নিয়ে আলাপ করবে না, নাগরিক সুবিধা নিয়ে আলাপ করবে না, শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাপ করবে না,
মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, এগুলো হচ্ছে প্রিয় সাবজেক্ট। এই জন্যই রাবিশ কুমার, ভারতের প্রখ্যাত সাংবাদিক, বলেছে গদি মিডিয়া এগুলোই করে সারাদিন ধরে, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। আপনি বরং হাসিনা আক্তার টপিক চেঞ্জ করে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আলাপ করেন। আমার মামুন ভাইও যে বিষয়টা তুললেন সেটা হচ্ছে যে মেধা এবং কোটা। সম্প্রতি যুগান্তকারী একটি পদক্ষেপ নিয়েছিল বিহার সরকার। পাশাপাশি 1992 সালে এই ভারতের সরকার একটি যুগান্তকারী বিষয় নিয়েছিল, সেটা হচ্ছে মন্ডল কমিশনের রিপোর্ট এবং পরবর্তীকালে সাচার কমিশনের রিপোর্ট। কেন এই রিপোর্টগুলোর ইতিহাস আছে। তারপর একটা রঙ্গলাল সেনের রিপোর্টও আছে। রঙ্গলাল সেনের রিপোর্ট। কেন এই রিপোর্টগুলো আসছে? এই রিপোর্টগুলো আসছে মানুষের সংখ্যা অনুপাতে তার ভাগিদারি কতটা। অর্থাৎ ভারতের কনস্টিটিউশনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটাকে সে কতটা অ্যাচিভ করছে এবং তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র কতটা অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে দিয়ে এই মানুষগুলোকে, একটা ভারতের যে প্রিয়াম্বেল রয়েছে জাস্টিস ইকুয়ালিটি, এই মানুষগুলোকে ইকুয়ালিটির মধ্যে নিয়ে আসতে পারছে। এটাই হচ্ছে সামাজিক ন্যায়। অর্থাৎ সামাজিক ন্যায়ের জন্য এই বিষয়টা শুরু হয়েছিল 1874 সাল থেকে, উডের ডেসপাস থেকে। উডের ডেসপাস ঘুরে হান্টার কমিশনের রিপোর্টে পরিষ্কার করে বলে দেওয়া হয় যে এখানে একটি জনগণনা হবে এবং কি ভিত্তিক জনগণনা হবে, যেহেতু ভারত জাতিভিত্তিক বিভেদ রয়েছে, সেই জাতিভিত্তিক জনগণনা হবে এবং জাতিভিত্তিক জনগণনার পরিপ্রেক্ষিতে কোন কমিউনিটি কতটা, তার যে সংখ্যা, সেই সংখ্যা অনুপাতে তাকে বঞ্চিত করা হচ্ছে সেটা দেখা হবে। ঘটনাক্রমে মন্ডল কমিশনের রিপোর্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যা মন্ডল কমিশন হিসেবে 85%। ভাবতে পারছেন, তারা কৃষিজীবী মানুষ, কিন্তু কৃষি ক্ষেত্র তাদের অধিকারে কতটুকুন আছে? 1%। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জমি 1%। কারা কেড়ে নিল? কোন সিস্টেমের মধ্যে কেড়ে নিল? অর্থাৎ যে পদ্ধতিতে রাষ্ট্র কাঠামো পরিচালনা হচ্ছে, সংবিধান বলছে জাস্টিস ইকুয়ালিটি লিবার্টি, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা এই মানুষগুলোকে তার ভাগিদারি থেকে বঞ্চিত করছে। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশন, ইট ইজ নট কোটা। অ্যাফার্মেটিভ অ্যাকশন দিয়ে এই মানুষগুলোকে সমতা, স্বতন্ত্রতা, ভ্রাতৃত্বের কাছে পৌঁছে দেওয়া। গোবিন্দদাদের সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে চতুর্বর্ণ ব্যবস্থাটাকে নিন্দা করেন না। চতুর্বর্ণ ব্যবস্থা ভারতের যে ব্রাহ্মণিকাল পিনাল কোড, তার একেবারে প্রথম ব্যবস্থা। আর যে ব্যবস্থার জন্য রাষ্ট্র কাঠামো চতুর্বর্ণ ব্যবস্থার মধ্যে দিয়ে এই যে 85% মানুষকে তাকে বঞ্চিত করে রেখেছে। রবীন্দ্রনাথ কেঁদে কবিতা লিখেছিলেন কি, যে সমস্ত মানুষকে তুমি বঞ্চিত, হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু খুলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই যে দীর্ঘকাল ধরে মানুষকে বঞ্চিত করে রাখার জন্যই এক শ্রেণীর মানুষ, তারা দেখেছে আমি কোথায়, আমার ভ্রাতৃত্বটা কোথায় পাবো। যখনই দেখেছে ইসলাম আমাকে ভ্রাতৃত্ব দিচ্ছে, আমাকে রাজার ধর্ম দিচ্ছে, তখনই এই মানুষগুলোই ওই যে বিভেদের
অসহিষ্ণুতার বিভেদের নীতি ছেড়ে দিয়ে রাজধর্ম গ্রহণ করেছে, ভ্রাতৃত্বের ধর্ম গ্রহণ করেছে। যে এথনিক কথাটা আমার ফরহাদ ভাই বললেন, এথনিক্যালি কারা? আমরা সবাই সমান। আমরা বিশ্বাসগত দিক থেকে, ফেইথগত দিক থেকে কেউ ইসলাম গ্রহণ করেছি, কেউ হিন্দুত্ব গ্রহণ করেছি। আজকে ভারতবর্ষের হিন্দুত্ব, যেটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে সুপ্রিম কোর্ট বলছে হিন্দু ইজ নট এ রিলিজিয়ান, এটা একটা জীবনশৈলী, এটা একটা জীবনশৈলী। অর্থাৎ হিন্দু চতুর্বর্ণ ব্যবস্থার মধ্যে বিভাজিত একটা জীবনশৈলী। সেই বিভাজিত কেন হয়েছে তার কিছু রয়েছে, যেটা বাঞ্চ অফ থটস পড়ছে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কি ধরনের নীতি এখানে বলবৎ করা হবে। আমরা দেখেছি যে আর্য সমাজে সেখান থেকে বলা হয়েছে যে বেদকেই গুরুত্ব দেওয়া হবে, বেশি গুরুত্ব দেওয়া উচিত। সেখানে তারা চতুর্বর্ণ সিস্টেমটাকে বিরোধিতা করেছে। পাশাপাশি গোলওয়ালকার, সাভারকার এরা এসে হিন্দুত্বকে বেশি গুরুত্ব দিয়ে, আমরা সংক্ষেপ করব, হিন্দুত্বকে বেশি গুরুত্ব দিয়ে ফলে কি হচ্ছে যে মানুষগুলো আজকে গোবিন্দদা এই কোটা সিস্টেম জানেন না, যে কোটা সিস্টেম আসলে কোটা নয়, এটা হচ্ছে সামাজিক ন্যায়ের একটা টুল, যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলা হয়, এবং সেখানে অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে দিয়ে মানুষকে সমতা স্বতন্ত্রতার দ্বারে পৌঁছে দিতে হয়। কিন্তু এ ভারতবর্ষে দুটো থিওরি আছে, একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, আর একটা হচ্ছে গণতন্ত্র, লোকতন্ত্র। আমাদের এখানে মহিপাল বলা হতো, মহিপাল বলা হতো। তাদের নীতি ছিল ওয়েলফেয়ার স্টেট নির্মাণ। ওয়েলফেয়ার স্টেট নির্মাণে কি কথা বলা হয়েছে? ওয়েলফেয়ার স্টেট নির্মাণে বলা হয়েছে সব্যে সত্তা সুখিতা হন্তু। ভাবুন তো মামুন ভাই, সব সত্তা, শুধু মানুষ নয়, সব সমস্ত সত্তা, সব্যে সত্তা সুখিতা হন্তু, সবাই যেন সুখী থাকে। সব্যে সত্তা ভেরা হন্তু, সবাই যেন অভয় থাকে, অভয়। সে যেন মনে করে না আমার কারো প্রতি ভয় আছে। সব্যে সত্তা অনিঘা হন্তু, সমস্ত সত্তা যেন মনে করে যে আমি নিহত হব না, আমি হত্যা হব না। সব্যে সত্তা অব্যপজ্জা হন্তু, সবাই আমরা সমান থাকবো, সমান ক্ষমতা ভোগ করব। এই ভারতের ওয়েলফেয়ার স্টেটের এটাই নিয়ম। কিন্তু সেটা কি আমাদের মোদি ভাই সেটা রাখতে পারছেন? তিনি তো নফরত কি দোকান খোলা है, प्यार मोहब्बत का दुकान बंद करके नफरत का दुकान चलाচ্ছে, नफरत का दुकान खोल दिया है और हर जगह में नफरत ही नफरत फैल रहा है। প্রথম বলেন আপনারা কেউ পড়াশোনা করেন না, আমি পার্টিকুলারলি বলতে চাই গোবিন্দদাকে, কোন বিষয়, কোন সাবজেক্ট নিয়ে আপনি না জেনে বলেছেন বাবা সাহেব আম্বেদকরের টাইটেল? আপনি বল্লাল সেন সম্পর্কে আপনি জানেন যে বল্লাল সেন আপনাদের তাড়িয়ে দিয়েছে? আপনি আপনি বলুন বল্লাল সেন সম্পর্কে কটা তথ্য আছে? কটা তথ্য দরকার নেই। বল্লাল সেন যে আপনাদেরকে বিতাড়িত করেছে এই বার করেন, এই তথ্য দেন আমাকে। কোন জায়গা থেকে? কত নম্বর পাতা বলেন, ওই পাতা নাম্বার ফটোকপি করে আমাদেরকে পাঠান। অসংখ্য ধন্যবাদ। ভালো করে জেনে নিন যে তথ্য সহ এবং সূত্র সহ বল্লাল সেনের সময়কার, না অবশ্যই আপনাকে অবশ্যই এই তথ্য সূত্র সহ আমাদেরকে জানান। দেখেন যে অথেন্টিক বল্লাল সেন সম্পর্কে যে অথেন্টিক 3টে বই আছে, বল্লালের নাম কি বলেন? নিজের লেখা গোবিন্দদা কি লেখা? দিতে আসে নাই উনি, কি লেখা? এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। অসংখ্য ধন্যবাদ।